প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি কিভাবে নির্ণয় করব। তো এর জন্য প্রথমে আমাদের আগে 2-3টি সংজ্ঞা সম্বন্ধে ধারণা নিতে হবে। তো প্রথম সংজ্ঞাটি যদি আমি বলি যে সি কি, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটি একটা অবতল দর্পণ এবং এটা একটি গোলকের অংশবিশেষ, যেই গোলকের অংশবিশেষ থেকে এই অবতল দর্পণটি তৈরি, তার কেন্দ্রই হচ্ছে আমরা বক্রতার কেন্দ্র হিসেবে ধরে নিই। এবং পি হচ্ছে এই অবতল দর্পণের মধ্যবিন্দুই হচ্ছে পি, অথবা মেরু হিসেবে আমরা জানি। প্রধান ফোকাস জিনিসটা যদি আমরা বলি, তাহলে একগুচ্ছ আলোক রশ্মি এই অবতল দর্পণে যদি আপতিত হয়, সেক্ষেত্রে যে জায়গায় মিলিত হবে সেটাই হচ্ছে তার প্রধান ফোকাস, যাকে আমরা এফ হিসেবে জেনে থাকি। এবার বিভিন্ন অবস্থান বলতে আমি এখানে চিত্রে দেখা যায় যে একটা মোমবাতি রাখা আছে অবজেক্ট হিসেবে আয়নার সামনে, অবতল দর্পণের সামনে। এখন এর অবস্থান, প্রকৃতি, আকৃতি কোথায় হবে সেটা রশ্মি চিত্রের সাহায্যে আমাকে ব্যাখ্যা করতে হবে। তো প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা আগে জানার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, যে প্রতিবিম্বটা তৈরি হয় কোনো অবজেক্ট থেকে বা বস্তু থেকে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর যেই বিন্দুতে মিলিত হয় বা কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এমন বিন্দুতেই তার প্রতিবিম্বটা গঠিত হয়। তো একটি গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের 3টা নিয়ম আছে, যে 3টা আমি একটু নিয়মটা আগে বলে নিই। যদি কোনো অবজেক্ট বা বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলো এসে আসে, তাহলে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, এটা একটা নম্বর রুল। 2 নম্বর, যদি কোনো আলো বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে পড়ে, তাহলে ওই পথেই ফিরে যাবে। 3rd যে নিয়মটা, যদি কোনো আলো ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণে পড়ে, সেক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হবে। এই 3টে নিয়ম আমরা যদি মনে রাখি, তাহলে এই জিনিসগুলা খুবই সহজ লাগবে। আচ্ছা, তো প্রথমে আমরা প্রথম অবস্থানটা যেখানে অবজেক্ট আমি রাখলাম, এখন এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীম। এখন অসীম যদি আমি বলি, অসীম বলতে এদিকে সীমা নাই, অনেক দূরে। তো যদি তুমি একটু দেখো, আমি যদি অবজেক্টকে কাছে নিতে থাকি মিররের দর্পণে, দেখো প্রতিবিম্বটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে? তো কেন হচ্ছে, এই কারণগুলোই আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাবো। তো আমি এখন অবজেক্ট বা বস্তুটিকে রাখলাম বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যে, অথবা আমি বলতে পারি বক্রতার কেন্দ্রের বাইরে। সেক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে, কোথায় হবে? তো আমরা চিত্র একই দেখব। তো প্রথমে দেখো, অবজেক্ট থেকে বা বস্তু থেকে একটা আলো প্রধান অক্ষের সমান্তরাল গিয়ে ফোকাস দিয়ে চলে গেল, আরেকটি আলো বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে ওই পথেই ফিরে আসলো। এখন প্রতিফলিত রশ্মিদ্বয় যেই স্থানে মিলিত হলো, ওই স্থানেই আমার কি এই বস্তুর বা অবজেক্টের প্রতিবিম্বটা তৈরি হলো। এখন তুমি যদি বস্তু এবং প্রতিবিম্বের দিকে তাকাও, বস্তুর চেয়ে প্রতিবিম্ব কিন্তু ছোট এবং উল্টো, তাহলে আমার প্রতিবিম্বের অবস্থানটা আছে সি এবং এফ এর মধ্যে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে। তাহলে আমি এ থেকে বুঝতে পারি, যদি আমি অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে কোনো বস্তু রাখি, সেক্ষেত্রে আমার প্রতিবিম্বটা তৈরি হবে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, এবং উল্টো থাকা মানেই হচ্ছে আমার বাস্তব প্রতিবিম্ব। এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। তাহলে আমরা একটা চিত্র দেখলাম। এবার আমি একটু অবজেক্টকে একটু সামনে নিতে সি আর এফ এর মধ্যে নিয়ে গেলাম। দেখো, এবার বস্তু যখন সি আর এফ এর মধ্যে নিলাম, সেক্ষেত্রে আমরা যদি চিত্রের দিকে তাকাই, সেম বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলো গিয়ে ফোকাস দিয়ে চলে গেল। তোমরা কালার দেখতে পাবো, সবুজ কালার যেটা। আরেকটা আলো ধরে নিলাম, যেহেতু অবজেক্ট থেকে
বক্রতার কেন্দ্র বরাবর, যেহেতু বক্রতার কেন্দ্র পিছনে, কল্পনা করলাম যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো, তাহলে ওই পথেই কি ফিরে আসবে। এখন প্রতিফলিত রশ্মিটা আমাদের যেই জায়গাটায় দেখো মিলিত হলো সেখানেই আমার প্রতিবিম্বটা তৈরি হলো, এবং প্রতিবিম্ব দেখতে বস্তু থেকে অনেক বড়, এবং তবে উল্টো। তাহলে এখানে প্রতিবিম্বটা হচ্ছে আমার বিবর্ধিত, যেহেতু বস্তু থেকে বড়, এবং এর অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যে। ঠিক আছে, তাহলে উল্টো বাস্তব এবং বক্রতার কেন্দ্রের বাইরে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে বিবর্ধিত আকারে, বড় আকারে। এবার একটু অবজেক্টকে আমি এবার নিয়ে যাচ্ছি পি এবং মেরু এবং ফোকাসের মধ্যে। এটা পরীক্ষাতে বেশি আসে। এটার দিকে তাকালে তোমরা যদি আমি সেম নিয়মে দেখি, বস্তু থেকে একটা হলো প্রধানক্ষের সমান্তরাল গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে যায়, সেম বক্রতার কেন্দ্র মধ্যে দিয়ে কল্পনা করলে ওই পথেই ফিরে আসে। এখন প্রতিফলিত রশ্মিতে তোমরা দুইটা হলুদ এবং সবুজ দুইটা লাইন দেখতে পাচ্ছ। এটা কিন্তু যতই প্রতিফলিত রশ্মি যতই দূরে যাইতেছে মিলিত হওয়ার সম্ভাবনা কমে আসতেছে, তাহলে পিছনের দিকে বাড়াইলে, এই কারণে প্রতিফলিত রশ্মি যখন পিছনে বাড়ায় তখন একটা জায়গায় মিলিত হতেছে, অর্থাৎ দর্পণের পিছনে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। এবং সোজা বস্তুর মাথা এবং প্রতিবিম্বের মাথা সোজা থাকার কারণে এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আমি বুঝলাম ফোকাস এবং মেরুর মধ্যে যদি বস্তু রাখি সেক্ষেত্রে এটি হবে অবাস্তব বিবর্ধিত সোজা একটা প্রতিবিম্ব। আচ্ছা, এবার আমরা যদি বস্তুটাকে একটু দেখো সি এর ভিতরে রাখি, সি এর ভিতরে রাখার চেষ্টা করি, যতই বক্রতার কেন্দ্রে আমরা স্থাপন করি সেক্ষেত্রে দেখো একদম বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্বটা স্থাপিত হচ্ছে। সেম নিয়ম রুল একই, বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র বরাবর গেলে ওই পথে ফিরে আসবে। তবে এটা ফোকাস দিয়ে একটা আলাদা গেছে, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল চলে যায়, তাহলে সিতেই গঠিত হচ্ছে। তো আমরা চারটা নিয়ম দেখলাম যে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়। আশা করি তোমরা শিখতে পারছো গোলীয় দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে। আচ্ছা।